প্লাস্টিক ও সিরামিক পণ্যের রপ্তানি বাজার ধরে রাখতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। বিদ্যমান আমদানি শুল্ক আসছে বাজেটেও বহাল রাখার দাবি। দিনাজপুরে হিলিসহ 4 উপজেলায় ধানের বাম্পার ফলন হলেও আশানুরূপ দাম না পেয়ে হতাশ কৃষক। 5 মে থেকে কথা থাকলেও এখনো শুরু হয়নি সরকারিভাবে ধান কেনা। এবং কক্সবাজারে বিলাসবহুল হোটেলগুলোর সৌন্দর্য ম্লান করছে অবৈধ ঝুপড়ি। ছিনতাইকারীদের অবস্থানের পাশাপাশি চলে মাদক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আসছে বাজেটে প্লাস্টিক শিল্প নিয়ে। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিপিজিএমই এর সাবেক সভাপতি শাহিদুল ইসলাম হেলাল। জনাব শাহিদুল ইসলাম হেলাল, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আলোচনায় আসবো, তার আগে সংক্রান্ত একটি খবর দেখে আসছি। সম্ভাবনাময় হলেও কিছুটা পিছিয়ে পড়া প্লাস্টিক ও সিরামিক শিল্প সুরক্ষায় বিদেশ থেকে আমদানি করা সব পণ্যের উপর বিদ্যমান সম্পূরক শুল্ক আগামী বাজেটেও বহাল রাখার দাবি জানিয়েছেন এ দুটি খাতের উদ্যোক্তারা। নতুন ভ্যাট আইন অনুসারে উৎপাদন ও আমদানি পর্যায়ে সমান শুল্ক আরোপ হলে এ দুটি শিল্প খাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রপ্তানি বাজার হারানোর শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্টরা। হাজেরা শিউলির রিপোর্ট। স্থানীয় চাহিদা মেটাতে 60-এর দশকে পুরান ঢাকায় ক্ষুদ্র পরিসরে প্লাস্টিক শিল্পের যাত্রা শুরু হলেও বর্তমানে একটি সম্ভাবনাময় খাত প্লাস্টিক। রান্নাঘরের তৈজসপত্র, ফার্নিচার, ওষুধের মোড়ক, খেলনা এমন বহুমুখী ব্যবহার ও সাশ্রয়ী দামের কারণে দেশের সব শ্রেণীর মানুষের কাছে এখন জনপ্রিয় প্লাস্টিক পণ্য। বিদেশে রপ্তানি করেও বছরে প্রায় 5,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে এ খাত। এক্ষেত্রে রপ্তানির বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা ও কমপ্লায়েন্স পূরণে বাজেটে প্লাস্টিক পণ্য আমদানির ওপর সম্পূরক শুল্ক বহাল রাখার পাশাপাশি রপ্তানি প্রণোদনা প্রদানে শর্ত প্রত্যাহারের দাবি এই শিল্প সংশ্লিষ্টদের। সাপ্লিমেন্টারি ট্যাক্স যদি কমাতে হয় তাহলে আমাদের প্রোটেকশনটা কিভাবে নেব আমরা? দেশে যেহেতু আমরা এখনো র মেটেরিয়ালস নিজেরা করতে পারি না, আমাকে বিদেশি র মেটেরিয়ালস দিয়ে ট্যাক্স দিয়ে র মেটেরিয়ালস নিয়ে আসতে হয়। তার মানে তৈরি পণ্যের কস্টটা কিন্তু আমার একটু বেশি। তো সুতরাং আমি যদি ফিনিশ গুডসকে যদি প্রোটেকশন না দিতে পারি তাহলে কিন্তু বিদেশি পণ্য চলে আসবে। আমাদের এক্সপোর্টের জন্য 10% ক্যাশ ইনসেন্টিভ ঘোষণা করেছেন, কিন্তু কতগুলি শর্ত দিয়েছেন। সমজাতীয় যে সকল অন্যান্য ইন্ডাস্ট্রি যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাদেরকে কিন্তু এই শর্তগুলি দেয়নি। এছাড়া প্লাস্টিকের তৈজসপত্রে ভ্যাট অব্যাহতি বহাল রাখা, কাঁচামালের শুল্ক কমানো ও প্লাস্টিক প্যাকেজিং আমদানিতে শুল্ক হার বাড়ানোর দাবি তাদের। প্যাকেজিং এর জন্য যে সমস্ত লাগে পলিস্টার ফিল্ম, বিওপিপি, এটাও আমরা বানাতে পারি না। ইম্পোর্ট করে যখন আমি আনি তখন 10%, 15% আমরা দিয়ে আমরা প্রসেস করে তারপরে আমরা বাজারে ছাড়ি। এইখানে আমরা কম্পিটিটিভ হতে গেলে তাহলে আমাদেরকে আপনি ডিউটি কমাতে। অপর সম্ভাবনাময় খাত সিরামিক শিল্প মালিকরাও সিরামিক পণ্য আমদানির ওপর সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাবে অস্তিত্ব সংকটের পাশাপাশি রপ্তানি বাজার হারানোর শঙ্কায় আছেন। টাইলস, টেবিল ওয়্যার এবং স্যানিটারি ওয়্যারের ক্ষেত্রে যদি সম্পূরক শুল্ক সমান করা হয় উৎপাদনের সাথে, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে এই শিল্প টিকে রাখা সম্ভব না। আমাদের লোকাল মার্কেটে কোনো প্রকার অস্তিত্ব থাকবে না, কারণ ইম্পোর্টেড প্রোডাক্ট অন অ্যান অ্যাভারেজ ম্যানুফ্যাকচার প্রোডাক্টের থেকে যে কোনো সিরামিক পণ্যে আপনার 30%-এর একটা ডিফারেন্স থাকবে। সো মার্কেটে আমাদের পণ্য বিক্রি করা খুব কঠিন হয়ে যাবে। সংশ্লিষ্টদের দাবি, সিরামিক ও প্লাস্টিক শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িত 17 লাখ মানুষ। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিপিজিএমই এর সাবেক সভাপতি শাহিদুল ইসলাম হেলাল। জনাব শাহিদুল ইসলাম হেলাল, আমরা রিপোর্টটিতে যেমনটা দেখলাম যে আমরা জানি 50 কিংবা 60-এর দশকে পুরান ঢাকা আসলে এই শিল্পের গোড়াপত্তন হয়। 90 দশকে কিন্তু এটা একটি অন্য মাত্রা পায়। তো সেই জায়গা থেকে বর্তমান আসলে কতটা পূর্ণতা পেয়েছে প্লাস্টিক শিল্প বাংলাদেশে? একটা তো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বাজারে যা দরকার দৈনন্দিন জীবনে আমাদের যা নিত্য প্রয়োজনীয় জিনিস সবই কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে, যেটা আগে সবই আমদানি হতো। আর রপ্তানি ক্ষেত্রে এটা কিন্তু বিরাট একটা অবদান রাখছে, কারণ প্রত্যেকটা রপ্তানি ক্ষেত্রেই কিন্তু আপনার প্যাকেজিং ম্যাটেরিয়ালটা প্লাস্টিক হয়। ইভেন গার্মেন্টসের একটা শার্টই যদি দেখেন, বোতাম, বক্রম, তারপরে কলার নেক, হ্যাঙ্গার, এগুলি সব মিলে অলমোস্ট 20টা আইটেমস একটা গার্মেন্টসে যায়। তো গার্মেন্টসের প্রায় 10% অফ দ্য টোটাল ভ্যালু প্লাস্টিক রিলেটেড।
তার মানে ওখানেও কিন্তু ইনডাইরেক্ট ডিম ভাবে অনেক বিরাট একটা অংশ রপ্তানি হচ্ছে। তাছাড়া গার্মেন্টসের সাথে এই শিল্পের কিন্তু বিরাট একটা, যত আমাদের রপ্তানি বাড়ছে তত এই শিল্পের উন্নতি হচ্ছে। কারণ আমাদেরও এখন যেটা দেখা যাচ্ছে, এখানে যেমন আপনার প্রতিবেদনে বলা হচ্ছে কমপ্লায়েন্সের কথা, তো এখন কিন্তু আমাদের যেসব ফ্যাক্টরি হচ্ছে, নতুন নতুন ফ্যাক্টরি, ওরা কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্ট। ইনফ্যাক্ট প্রত্যেকটা ফ্যাক্টরির নিজস্ব রিসাইক্লিং প্লান্ট আছে, কোনো রকম ফ্যাক্টরির কোনো বর্জ্য বাইরেও যায় না। তো ওয়ার্ল্ড ক্লাস অনেকগুলি ফ্যাক্টরি আছে, যে কারণে এখানে যে কথাটা বলা হলো যে এই যে বাজেটে আমরা আমাদের জেনারেল দাবি যেগুলি এফবিসিসিআইতে সব সেক্টরের জন্য যেসব দাবি, যে কাঁচামালের জন্য সর্বনিম্ন আমদানির ডিউটি হওয়া উচিত, ওর বাইরে প্লাস্টিকের জন্য স্পেসিফিক কিছু দাবি আছে। যেমন দেখা যাচ্ছে যে রপ্তানি খাতে যেসব প্রণোদনা বা সহায়তা দেওয়া হচ্ছে, বেসিক্যালি সরকার বিজিএমএ বিটিএমএ গার্মেন্টস সেক্টরকে দিচ্ছে। প্রায় সময় দেখা যাচ্ছে যে একটা ফ্যাসিলিটি ওদেরকে যখন দিচ্ছে অন্য সেক্টরকে দিচ্ছে না, আমাদের পরে মূল ফোকাসটা আসলে গার্মেন্টস সেক্টরেই যাচ্ছে। পরে দেন দরবার করে হয়তো 2 বছর পরে একই ফ্যাসিলিটিস পাচ্ছি। তো এখন যেমন আমার ফ্যাক্টরি কমপ্লায়েন্ট করতে হবে, গার্মেন্টস যেমন কমপ্লায়েন্ট করছে, তো ওরা যেমন বলছে যে ওদের ফায়ার ডোর বা কমপ্লায়েন্ট রিলেটেড ফায়ার সেফটির জন্য যেসব জিনিস দরকার, পরিবেশের জন্য যেসব জিনিস দরকার, ওগুলিকে ভ্যাট এবং ট্যাক্স মওকুফ করতে, এবং যেটা সরকার করবে নীতিগতভাবে রাজি হয়েছে, তো ওটা যেন আমাদেরকেও করে, এটা আমাদের দাবি আর কি। যে আমাদেরকে যদি গার্মেন্টস এর মতো ভাবে ট্রিট করে, তাহলে কিন্তু আমাদের বলার কিছুই নাই, চাওয়ার কোনো দাবিই নাই। যদি আমাদেরকে আলাদাভাবে দেখে, তাহলে কিন্তু আমাদের অনেক দাবি আছে। যেহেতু রপ্তানি খাতে আসলে গার্মেন্টস এর পরেই অনেকটা আপনাদের অবস্থানও চলে আসছে, জি। সেই জায়গা থেকে আসলে আপনারা চাচ্ছেন গার্মেন্টস এর যে মতো আসলে- আমাদেরকে গার্মেন্টসকে বেবিসিট করে করে কিন্তু সরকার এই অবস্থায় এসছে। গার্মেন্টসকে তো শুরু থেকে বেবিসিট করা হয়েছে, এখনো করা হচ্ছে। তা আমাদের এই ইন্ডাস্ট্রিকেও কিন্তু সিরামিক এবং প্লাস্টিককে বেবিসিট করার সময় এখন, কারণ এই ইন্ডাস্ট্রিটা, এই শিল্পটা গ্রো করছে। আর যেটা যে আমাদের অর্থনীতির যত উন্নতি হবে, প্লাস্টিকের ব্যবহার তত বাড়বে। আপনি এটা কিন্তু এস্টাবলিশ ফ্যাক্ট যে একটা দেশের ইকোনমিক কন্ডিশন কিন্তু চাবির মাপকাঠি হলো প্লাস্টিক ইউসেজ। যেমন আমেরিকাতে 110 থেকে 120 কেজি পার ক্যাপিটা ইউসেজ হয়, একজন লোক প্রতি বছর ইউজ করে। আমরা ইউজ করি 5 থেকে 7 কেজি, জাপান ইউজ করে 140 কেজি, সিঙ্গাপুর 80 কেজি, ইন্ডিয়া 70 কেজি। তা আমাদের অর্থনীতি যত অগ্রসর হবে, আমাদের এই ইউসেজটা বাড়বে। তার মানে প্লাস্টিক শিল্পের অগ্রগতি হতেই থাকবে। তবে একই সঙ্গে আপনি আরেকটা কথা বলছিলেন যে রিসাইকেলিং এর বিষয়টা, যে জি। ভিতর থেকে যারা মানে উৎপাদন প্রক্রিয়া, সেখানে আসলে রিসাইক্লিং হচ্ছে, কিন্তু ব্যবহারের পরে যে প্লাস্টিক পণ্যগুলো থাকছে, সেগুলো রিসাইক্লিং এর কোনো ব্যবস্থা আপনারা করছেন কিনা? এটা হচ্ছে এখন, যেটা পূর্বে 90s এর আগে যেসব ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরিরাও কিন্তু আবর্জনাগুলিকে বাইরে ফেলতো, কারণ নিজস্ব রিসাইক্লিং প্লান্ট ছিল না। তো এখন কিন্তু আমরা যারা বড় করছে, নতুন ফ্যাক্টরি করছে, সবাই নিজস্ব ফ্যাক্টরি ওয়েস্টেজটা রিসাইকেল করছে। আর পোস্ট ইউজ ম্যানেজমেন্ট, মানে ব্যবহার করার পরে যে যত তথ্য ফেলে দেওয়া, এটার দায়িত্ব কিন্তু প্লাস্টিক সেক্টর বা প্লাস্টিক অ্যাসোসিয়েশন না ইম্পসিবল। এটার দায়িত্ব হলো মিউনিসিপ্যালিটি, এনজিও, সরকার, প্লাস্টিক অ্যাসোসিয়েশন সবাই মিলে করতে হবে, যে কাজটা কিন্তু আমরা করছি। আপনি এখনই দেখবেন, যদি ধরেন পেট বোতল, পানির বোতল যখন প্রথম এসছে, পরিবেশ মন্ত্রণালয়ের প্রথম চিন্তা ছিল যে পানির বোতল কি বাংলাদেশে ব্যবহার করতে দেওয়া উচিত কিনা, এটাকে ব্যান করার কিন্তু নানান প্রক্রিয়া চলছিল। আমরাই সরকারকে বললাম, দেখেন একটা বোতল আপনারা রাস্তায় পাবেন না, কারণ এটার একটা আফটার ইউজ আছে। এখন কিন্তু আপনি পানির বোতল একটা রাস্তায় পাবেন না। ইনফ্যাক্ট ওটা পানির বোতল সবগুলি কালেক্ট হয়, পরিষ্কার করে কেটে চায়না, কোরিয়া, জাপান বিভিন্ন দেশে রপ্তানি করে $10 মিলিয়ন বেশি রপ্তানি করছে এই ওয়েস্টেজটা। এবং সরকারও কিন্তু এতে হেল্প করছে। পানির বোতল যারা রপ্তানি করছে ওয়েস্টেজ, ওদেরকে একটা প্রণোদনা দিচ্ছে। আচ্ছা, আমরা দেখেছি যে একটা সময় ছিল যখন আমরা যে প্লাস্টিক পণ্যগুলো উৎপাদন করতাম, তার নিম্নমানের প্লাস্টিক পণ্যগুলো আসলে উৎপাদন করতাম। এখন দেখছি আমাদের দেশের উৎপাদিত পণ্য অনেক আন্তর্জাতিক মানও পেয়েছে এবং আন্তর্জাতিক ইউরোপ থেকে আমেরিকাতে রপ্তানি হচ্ছে। তো সেই রপ্তানি অবস্থানটা এখন কিরকম? রপ্তানির অবস্থা এখন বাংলাদেশে কিন্তু শুধু প্লাস্টিক না, আপনি যে কোনো পণ্য, ধরেন আমার পাটেরও ব্যবসা আছে, জুট গুডসের, যে কোনো পণ্য আপনি যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে মানাতে পারেন উইথ কমপ্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড, আপনার সোশিয়ালি এবং এথিক্যালি কমপ্লায়েন্ট হতে হবে আপনার প্রোডাকশন বেসটা, তাহলে কিন্তু আপনার এখানেই সব ক্রেতারা বসে আছে। গার্মেন্টসের জন্য সব বড় বড় চেইন স্টোরসের, আপনি পৃথিবীর যত বড় 8-10টা বড় নাম বলেন, এদের নিজস্ব বাইং অফিস আছে। ওরা কিন্তু পণ্য খুঁজতেছে, আমাদের পণ্য খুঁজে যে আমাদের থেকে নিবে।
তো এই জন্য এখন যেহেতু আমাদের অনেক কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হয়ে গেছে প্লাস্টিকের, এটা অটোমেটিক্যালি বাড়বে। আমাদের কিন্তু এখন একটা সময় ছিল যে মেলা করতে হতো, বাইরে যেতে হতো টু সেল আওয়ার প্রোডাক্ট। এখন কিন্তু আমি একটা সময় গার্বেজ ব্যাগ, শপিং ব্যাগ এগুলো রপ্তানি করতাম, ব্যাংককে যেতে হতো বায়ারকে মিট করতে। কিন্তু এখন যেটা হচ্ছে বায়াররা এখানে বসে আছে, আমার শুধু প্রোডাক্টটা দিতে হবে ইন এ কমপ্লায়েন্ট সিস্টেম। তো ওই সেন্সে কিন্তু আমাদের রপ্তানির বিরাট একটা অপরচুনিটি রয়ে গেছে। সেই জায়গাটা থেকে আমরা জানি যে চায়না অনেকদিন থেকে প্লাস্টিক পণ্য উৎপাদন করছে, কিংবা তাদের যে বিভিন্ন ধরনের খেলনা কিংবা সামগ্রী রয়েছে সেখানে প্লাস্টিক পণ্যের ব্যবহার তারা করছে, উৎপাদন করছে। সেই জায়গাটা থেকে আসলে আমরা প্রতিযোগিতার জায়গায় কতটুকু সক্ষমতা অর্জন করেছি? একটা যে চায়নার কথা বললেন, যে চায়নার কিন্তু প্লাস্টিক রপ্তানি টেক্সটাইলস এন্ড গার্মেন্টস থেকে বড়। তার মানে প্লাস্টিকের পজিশনটা অনেক ভালো, বাট এখন ওরা কস্ট ইফেক্টিভ হচ্ছে না। যেমন খেলনা প্লাস্টিক বেসড, কিন্তু ওটা অনেক ম্যানুয়াল অপারেশন আছে। ওই জিনিসগুলো আস্তে আস্তে বাংলাদেশে আসবে, চাইনিজ মার্কেটটা কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে আসবে। তা আমাদের যে গত 4-5 বছরে আমাদের প্লাস্টিকের অগ্রগতিটার বাধার একটা মূল কারণ ছিল ইলেকট্রিসিটি। কারণ প্লাস্টিকের কিন্তু মেইন খোরাক হলো র মেটেরিয়াল অ্যান্ড ইলেকট্রিসিটি। তা আমাদের পাওয়ারের প্রবলেম থাকাতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা হয় না। এখন পাওয়ারের পজিশন একটু ভালো হয়েছে, আমরা আশা করছি যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথও হবে। কারণ আমাদের অ্যাসোসিয়েশন থেকে কেউ নতুন শিল্প করলে কাগজে সাইন নিতে আসে। এখন আমরা দেখছি যে নতুন নতুন শিল্প আসছে এবং ভালো শিল্প আসবে। অ্যান্ড চাইনিজ মার্কেট কিন্তু এখানে বেশ কিছু চলে আসবে হোপফুলি। আচ্ছা, সেটা তো তারা হয়তো এখানে প্লান্ট স্থাপন করবে, কিন্তু চাইনিজ আমরাই পণ্য তো করব। বাংলাদেশে আসছে। সেই জায়গাটা থেকে দেশের মধ্যে প্রতিযোগিতার মধ্যে পড়ছে কিনা আমাদের নিজস্ব ডেফিনেটলি এটা এই প্রতিবেদনে যেটা বলা হলো এটা কিন্তু সব সেক্টরের জন্য। আমার এক্সাক্ট ফিগারটা মনে নাই। আগে যেটা হতো যে আমাদের শিল্পকে, দেশীয় শিল্পকে, আমার পণ্যকে সহযোগিতা করার জন্য, শিল্পকে সহযোগিতা করার জন্য সম্পর্ক শুল্ককে ব্যবহার করা হতো, যেটা সাপ্লিমেন্টারি ডিউটি। কিন্তু এবার এই WTO এগ্রিমেন্টের কারণে এবারে যে সম্পর্ক শিল্পর যতগুলি আইটেম ছিল, আমার মনে হয় গত বছর 700-800 আইটেম ছিল, এটাকে 20-30টাতে নিয়ে আসছে। তো এখন হলো কি, আমার দেশের পণ্যকে তো প্রোটেক্ট করার আর গভর্নমেন্টের কাছে কোনো মেকানিজম নাই। এনবিআর পারবে না ট্যাক্স দিয়ে, আর ডাইরেক্ট ট্যাক্স দিয়ে পারবে না বা করবে না। সুতরাং যেটা হবে যে অনেক পণ্য আমরা এখানে বানাবো যেটা চায়নার থেকে বা অন্যখান থেকে আসবে, দ্যাট উইল বি চিপার। আগে আমাদেরকে এই প্রোটেকশনটা দেওয়া হতো। এই জিনিসটা কিন্তু আমরা সরকারকে বারবার বলছি যে যদি সাপ্লিমেন্টারি ডিউটি উঠিয়ে দেওয়া হয়, যেটা ওনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের ট্যারিফ কমিশন হ্যাজ টু বি ভেরি স্ট্রং। যেমন ভারতে যেটা আছে, ওরা ট্যারিফ নন ট্যারিফ 2 ব্যারিয়ার দিয়ে কিন্তু আমার পণ্যকে ব্লক করে যখন প্রয়োজন হয়। তা আমাদের ট্যারিফ কমিশন যেটা আছে ওটার কিন্তু অত শক্তিশালী না, বা ওটার প্রক্রিয়াটাও অনেক স্লো। আমরা আশা করি যে সাপ্লিমেন্টারি ডিউটি যদি উঠিয়ে দেয়, ট্যারিফ কমিশনের হেল্পে যেন আমরা প্রোটেকশনটা পাই। যে পণ্য আমরা আমাদের দেশে এনাফ বানাতে পারি, ও পণ্যকে তো আমরা এনকারেজ করার কোনো প্রয়োজন নেই ইন্টারনাল কম্পিটিশন তৈরি করার। এই মুহূর্তে আমরা কোন কোন দেশে রপ্তানি করছি, এবং সেই রপ্তানিকা যারা আমদানি করছে আমাদের দেশ থেকে প্লাস্টিক পণ্য, তাদের সেখানে চাহিদা কিংবা তাদের সেই আগ্রহটা কেমন রয়েছে? ইউরোপে তো ভালো, কারণ আমরা জিএসপিও পাচ্ছি এন্ড দ্য মার্কেট ইজ দেয়ার। কারণ এখন ফুড আইটেমে স্পেশালি শেলফ লাইফ মেনটেন করার জন্য সবই প্লাস্টিক কন্টেনার ফুড আইটেম যাচ্ছে। অ্যান্ড আমেরিকাতে গ্রোথটা ছিল, গত বছর থেকে একটু স্লো ডাউন করেছে, কারণ জিএসপিতে 3-13% ইম্পোর্ট ডিউটি বেড়ে গেছে আমেরিকাতে। তো এতে একটু স্লো ডাউন করেছে, বাট গভর্নমেন্ট এই বছর আমাদেরকে ওটার এগেনস্টে সাবসিডি দেওয়ার একটা প্রক্রিয়া করেছে। কিন্তু ওখানে কিছু আইনগত ঝামেলা আছে, ওটা হয়ে গেলে সাবসিডিটা পেলে হয়তো আমেরিকান মার্কেটেও বাড়বে। বাট প্রতি বছরে কিন্তু বাড়ছে রপ্তানি, এটা সরাসরি রপ্তানি। বাট ইনডাইরেক্ট রপ্তানি কিন্তু আমার রপ্তানি খাত যত বাড়বে, এখন সে আমার $20 বিলিয়ন থেকে $30 বিলিয়ন হলে ওখানে কিন্তু 10-15% প্লাস্টিক থাকতে বাধ্য। আপনি যে পাট পণ্য রপ্তানি করেন ওটাতেও কিন্তু পলিথিন দিয়ে সুতাটা প্যাক করতে হয়। সেটা আমরা তো দেখেছি যে বিদেশে আসলে প্লাস্টিককে নিরুৎসাহিত করা হচ্ছে, পরিবেশের জন্য ক্ষতিকর এই ধরনের কথাও বলা হচ্ছে। সেই জায়গাটা থেকে আসলে কোনো এটা হলো কনজিউমার্স লেভেলে, বাট ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আপনার কিছু প্যাকেজিং করতেই হবে। আপনি শার্ট তো আপনি প্যাকেট করতেই হবে, নাহলে যে ডাস্ট কালেকশনের জন্য বা ময়লা হয়ে যাবে, ওই জায়গা থেকে কিন্তু ডিসকারেজ করছে না। হোয়াট দে আর ডুইং ইজ যে ইন্ডাস্ট্রিয়াল ওর বাল্ক প্যাকেজিং এ যখন প্লাস্টিক ইউজ হয় ওটাকে ওরা সুস্থভাবে রিসাইকেল করছে, আফটার ইউজটাকে প্রপারলি করছে। আমাদের তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমরা
এই পোস্ট ইউজ ম্যানেজমেন্টটাতে ফেল করছি, যেটা এখন হয়তো সিটি কর্পোরেশন আস্তে আস্তে এই 2 বিন 3 বিন সিস্টেম করে করে হয়তো Recycling করবে, এর ব্যবস্থা করছে। রিসাইক্লিং। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরছি বিপিজেএমই এর সাবেক সভাপতি শাহিদুল ইসলামের হেলালের কাছে। আমরা কথা বলছিলাম বাজেটে প্লাস্টিক শিল্প নিয়ে। হেলাল ভাই, আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আমরা জানি পুরান ঢাকায় বিভিন্ন অলিগলিতে অনেক শিল্প অথবা যে ছোট ছোট কারখানা গড়ে উঠেছে, তো তাদেরকে মাথায় রেখেই সরকার কিন্তু একটি প্লাস্টিক শিল্প নগরী পরিকল্পনা করেছিল। সেটার বর্তমান অবস্থা কি? এই প্রক্রিয়া তো 2006 থেকে চলছে। 2008-এ মনে আমরা একবার এমইউ সাইন করেছিলাম শিল্প মন্ত্রণালয়ের সাথে, তারপর আবার 2011-তে করা হয়েছিল। এখন গত বছর একটা এমইউ সাইন করা হয়েছে এবং জায়গাও সিলেকশন হয়ে গেছে। এই প্রক্রিয়াটা কিন্তু মোটামুটি ফাইনাল স্টেজে, আর আমরা আশা করছি এটা হয়ে যাবে। তো এটা হলে যেটা সুবিধা হবে, যেমন ধরেন নিমতলির ঘটনা যখন হলো, প্লাস্টিক শিল্পকে অনেকটা দোষারোপ করা হয়েছে, তো ওইখান থেকে বেঁচে যাবে। আর এইসব শিল্প কিন্তু মানে ভবিষ্যৎ কিন্তু বের হয়ে কমপ্লায়েন্ট অবস্থায় আসে। ওইসব এলাকায় কিন্তু কখনো ওরা পরিবেশ ছাড়পত্র পাবে না, কখনো ফায়ার সার্ভিসের লাইসেন্স পাবে না, কোনো জায়গাটাই অমন না। তো ওখান থেকে আমাদের বের হতেই হবে। ওখানে প্রায় 200-300 ফ্যাক্টরি আছে, আর কিছু ফ্যাক্টরি ওখানে বসে রপ্তানিও করছে। আর টয়েজ, ক্রকারিজ অনেক আইটেম কিন্তু বানাচ্ছে। এরা শিফট হবে, এটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ সরকারের জন্য, আমাদের জন্য। আমরা কিন্তু এদের জন্য অনেক বছর যাবৎ কাজ করছি, আর আমরা আশা করছি 1-2 বছরের মধ্যে এটা হয়ে যাবে। কেরানীগঞ্জের ওখানে 50 একর জায়গাও সরকার দিয়েছে। সরকারের পক্ষ থেকে আসলে আন্তরিকতা কতটুকু সেই শিল্পনগরী গড়ে তোলার ক্ষেত্রে? আমার মনে হয় আন্তরিকতার অভাব নেই, বাট সরকারি যে প্রক্রিয়া, এসব জায়গা দখল করে বা জায়গার ঝামেলা, প্রক্রিয়াটাই অনেক লম্বা, অনেকগুলি প্রসেসে যেতে হয়। ওই প্রক্রিয়াতে বারবার যে আমরা আটকা পড়ে যাচ্ছি। এবার আশা করি প্ল্যানিং মিনিস্টারও বলেছে যে না, এটা খুব তাড়াতাড়ি করে দিবে, কারণ ফাইনাল প্ল্যানিং মিনিস্ট্রির ওখানে যায় জিনিসটা, তো একদম ফাইনাল স্টেজে আছে। আমরা আশা করি এটা হয়ে যাবে। তো আপনাদের যে সংগঠনটা রয়েছে, সেই সংগঠনে আসলে আওতায় কি সবগুলো প্লাস্টিক কারখানায় এসেছে, কিংবা আসলে সেখানে কারা কারা রয়েছেন? যারা আমাদেরটা হলো প্রস্তুতকারক, যারা ম্যানুফ্যাকচারার, প্রায় সবাই, ইনফ্যাক্ট সবাই আমাদের মেম্বার। যারা প্লাস্টিক ম্যানুফ্যাকচার করে, আমাদের সার্টিফিকেট ছাড়া ওদের কাঁচামাল আমদানি করতে পারে, কিন্তু মেশিনের আমদানি টামদানি করতে পারে না। প্রায় সবাই মেম্বার। কিন্তু অ্যাসোসিয়েশনের যারা মেম্বার হলে, অ্যাসোসিয়েশনটা কিন্তু বেশ পাওয়ারফুল অ্যাসোসিয়েশন, ইন দ্য সেন্স যে আমাদের যেমন প্লাস্টিকের যে কোনো আইটেম নকলের একটা প্রবণতা থাকে। একটা লোক একটা খেলনা বানালো, আরেকটা কোম্পানি ওটা বানালো। এই যে পেটেন্ট রাইটটা, সরকারের যে পেটেন্ট রাইট আছে অর্গানাইজেশন, ওটা কিন্তু নট স্ট্রং এনাফ টু কন্ট্রোল। আপনি আমার যদি নকল করেন, ওদেরকে কমপ্লেন করলে কিন্তু আমি কোনো রেজাল্ট পাই না। আমরা অ্যাসোসিয়েশন থেকে এটা করি। এটা তো শিল্প মন্ত্রণালয়ের যে পেটেন্ট বিভাগ রয়েছে, সেখান থেকে আসলে এটার নজরদারি করা। হ্যাঁ, ওদের এত বিএসটি এর মতো আর কি, এত ইন্ডাস্ট্রি আছে, এদের পক্ষে করা খুবই মুশকিল। কিন্তু প্লাস্টিক অ্যাসোসিয়েশন এই কাজটা করছে। তো ওই সেন্স থেকে প্লাস্টিক অ্যাসোসিয়েশন খুব ইফেক্টিভ একটা রোল প্লে করে, যে পেটেন্ট রাইটের জায়গাটাতে আমরা হস্তক্ষেপ করছি, যে কোয়ালিটিও দেখা হচ্ছে। পেটেন্ট রাইট যখন হয়, তখন আমরা মালের কোয়ালিটিটাও দেখি। তাছাড়া যেটা যে সব শিল্পের মতোই আমাদের কিন্তু লোকবলের অভাব, মানে লোকের চাকরি নেই, কিন্তু আমার যেরকম লোক দরকার ওই রকম লোক পাই না। কিন্তু আমি যতটুকু জানি, যেখানে প্রায় 12 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে, কিন্তু সেটা আসলে কতটুকু দক্ষ, কিংবা তারা আসলে কতটুকু আমরা লাইক আমার শিল্প যেমন ইটস এ ট্রেনিং স্কুল। আমি ট্রেনিং করি, শিখাই, আসে, শিখলো, আপনার কাছে চলে গেল। এই যে মাইগ্রেশন, আর কিছুদিন হলো ফর্মাল কোনো সিস্টেমে ওরা শিখে নাই, খুব কম লোক শিখেছে। তো আমরা খুব কষ্টে থাকি, সব ইন্ডাস্ট্রি, যে 10-20% লোক আমাদের সবসময় কম থাকে। তো এই জন্য আমরা একটা বাংলাদেশ টেস্টিং ইনস্টিটিউট করেছি, প্লাস্টিক টেস্টিং ইনস্টিটিউট, যেটা গত বছর আমরা করেছি, এবং সরকার ওটাতে কিন্তু বেশ ভালো সহযোগিতা করছে, এবং আমাদেরকে 10 কোটি টাকা দিয়েছে। আমরা জায়গা কিনেছি, আমরা টাকা দিয়েছি, দিয়ে কেরানীগঞ্জের ওখানে জায়গা কিনেছে, একটা টেস্টিং ইনস্টিটিউট করছি। ওখানে আমরা এই দক্ষ কারিগর তৈরি করার জন্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে বা ডিফারেন্ট জায়গা থেকে লোক কিনে ওদেরকে ট্রেনিং দিয়ে ইন্ডাস্ট্রিতে এমপ্লয় করছে। মানে প্লাস্টিকের জন্যই ওদেরকে তৈরি করা হচ্ছে, যেটা চামড়া শিল্পের জন্য আছে অলরেডি। গার্মেন্টসও তো অনেক দূরে এগিয়ে গেছে। তা আমরা এটা করলে কিন্তু প্লাস্টিক শিল্পের বিরাট উপকার হবে। আপনাদের সেই ইনস্টিটিউটের কার্যক্রম কি শুরু হয়েছে, অথবা কবে নাগাদ এটা শুরু হচ্ছে? কার্যক্রম শুরু হয়ে গেছে, এখনই ট্রেনিং হচ্ছে। আমাদের এখানে আমাদের দুটো অফিস আছে, ওল্ড টাউন আর পুরানো পল্টনে। ওই যে পল্টনে ওই 2 জায়গায় ক্লাসেস হচ্ছে,
ব্যাচ বের হচ্ছে, কিন্তু ওই বিল্ডিং এই জাস্ট শুরু হবে, এখন ডিজাইন হয়ে গেছে। আমরা আশা করছি 2 বছরের মধ্যে বিল্ডিং টেলিং হয়ে যাবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কিংবা ডিজাইনিং এর ক্ষেত্রে যারা জড়িত, অর্থাৎ হাই প্রফেশনাল যে ব্যক্তিগুলো দরকার, সেগুলো কি ইউনিভার্সিটি লেভেল থেকে আপনারা পাচ্ছেন, কিংবা ইউনিভার্সিটি কি এই ধরনের কারিকুলাম অ্যাড করা উচিত কিনা? না, বাংলাদেশে কিন্তু আনফরচুনেটলি পলিমার ইন্ডাস্ট্রি, পলিমার সায়েন্সের কোন সাবজেক্টই নেই। সিলেট ইউনিভার্সিটিতে মনে এখন একটা খুলেছে, ওয়াইজ ইন্ডিয়াতে 10টা ইউনিভার্সিটি আছে যাদের পলিমার সায়েন্স বলে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। যেহেতু আমাদের পলিমার নিজস্ব র ম্যাটেরিয়াল না, ইন্ডাস্ট্রিটা এখনো ছোট স্টেজে, মানে ওই আকারে সামনে আসে নাই, তো পলিমার সায়েন্স বলে কোনো সাবজেক্টই আমাদের দেশে নাই। এই জন্য দেখা যাচ্ছে অনেক মোল্ড, স্পেশালি যে হাইলি টেকনিক্যাল যেসব আইটেম ফর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, এগুলি সব আমাদের বাইরের থেকে আনতে হয়, এবং ইনফ্যাক্ট এক্সপার্টিসও বাইরের থেকে আনতে হয়, লোকাল এক্সপার্টিস পাওয়া যায় না। এটা হবে, আমরা আশা করছি ইনস্টিটিউটটা হয়ে গেলে আস্তে আস্তে এটা হবে। আর এটাতে কিন্তু সরকার হ্যাজ বিন ভেরি কোঅপারেটিভ ইন দ্যাট। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তো আসলে এই ধরনের সাবজেক্ট চালু করা উচিত। হ্যাঁ, হয়তো হবে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে থেকেই ওদের সাথেই আমরা এখন কাজ করছি, আস্তে আস্তে হয়তো এটা হবে, আর এটা প্রয়োজন আছে। আচ্ছা, তো রপ্তানি বিষয়টা যদি আবার আসি, যে আপনাদের একটি টার্গেট রয়েছে 2021 সালের মধ্যে প্রায় 10,000 কোটি টাকা রপ্তানির একটি পরিকল্পনা প্লাস্টিক শিল্প থেকে। আর সেটা যদি করতে হয় তাহলে আসলে কোন কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? একটা তো ইমেজ ক্রাইসিস, আমরা সবসময়, বিকজ প্লাস্টিকের একটা নেগেটিভ ইমেজ ক্রাইসিস আছে, বিকজ আমরা পোস্ট ইউজ ম্যানেজমেন্টের জন্য যত লোকেরা ইউজ করে ফেলে, আমরা ওটাকে ম্যানেজ করতে পারি না। তো এটা পুরো দোষটা কিন্তু শিল্পের উপরে, ইন্ডাস্ট্রির উপরে পড়ে যাচ্ছে। ওখান থেকে আমাদের বের হতে হবে, ওটা থেকে কিন্তু অনেক বের হয়ে যাচ্ছে। কারণ এই যে আপনি এখন প্লাস্টিক দিয়ে পজিটিভ কথাগুলি বলছেন, এটাও কিন্তু লোকের মাইন্ডে থাকে। তো এটা একটা। নাম্বার 2, যেটা যে ইলেকট্রিসিটি, অবকাঠামো, ইন জেনারেল যে ইস্যুসগুলি আছে, আমাদের সবচেয়ে মেজর চ্যালেঞ্জ ইজ অবকাঠামো। পাওয়ারটা দরকার মোর দেন ব্যাংক ইন্টারেস্ট। আর পলিটিক্যাল সিচুয়েশন এসব যদি ঠিক থাকে, জেনারেল কন্ডিশন যদি ঠিক থাকে, শিল্পের বান্ধব থাকে, তাহলে প্লাস্টিকের গ্রোথ কিন্তু অটোমেটিক্যালি হবে। এটা কিন্তু কাউকে বলতে হবে না। আর যখনই আমি আমার লোকাল মার্কেটের জন্য একটা জিনিস যদি বানাই, ধরেন আপনার এই কম্পিউটার কাভারটা যদি লোকালের জন্য বানাই, ওটা কিন্তু আমি রপ্তানি করতে পারবো। কোয়ালিটি কিন্তু ইজ অলমোস্ট সেম, কারণ ম্যাটেরিয়াল দ্যাট ইজ ইউজড, জাপানে আমরা একই ম্যাটেরিয়াল ইউজ করি। প্লাস্টিকের র ম্যাটেরিয়াল তো ইটস এ পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট, এখানে কিন্তু কোনো ভেজাল নাই। অল ফুড গ্রেড ম্যাটেরিয়াল, অল অফ সেম কোয়ালিটি। বিকজ যেসব ইন্ডাস্ট্রি র ম্যাটেরিয়াল বানায় সব $multi-trillion ইন্ডাস্ট্রিজ। তো ওই সেন্সে কিন্তু আমরা কম্পিটিটিভ লেভেলে আছি। অল উই নিড ইজ দ্য স্কোপ, যে আমরা কমপ্লায়েন্ট ওয়েতে যেন মার্কেটে যেতে পারি। এখনো কিন্তু আমরা মার্কেট সাইজের কোথায় না। আপনি যদি একটা সুপার মার্কেটে যান, যে কোনো সুপার মার্কেটে বিদেশে, দেখবেন যে শেলফে যত প্যাকেট আছে সবই কিন্তু প্লাস্টিক, কিন্তু পেপারে অলমোস্ট খুঁজে পাবেনই না, আর অন্য কোনো ম্যাটেরিয়ালে পাবেন না। ওই জায়গাটা তো পুরাটা পড়ে আছে। তো সেই জায়গাটা থেকে আমরা জানি যে যে খাদ্যদ্রব্যের যে প্যাকেজিং এর প্লাস্টিক গুলো হয়ে থাকে, সেখানে একটি কথা বলা হয়ে থাকে ফুড গ্রেড প্লাস্টিক আর নন ফুড গ্রেড প্লাস্টিক। সেটা আসলে বাস্তবতা কতটুকু? ফুড গ্রেড প্লাস্টিকের ব্যবহারটা কি আসলে হচ্ছে? ভার্জিন ম্যাটেরিয়াল ফার্স্ট টাইম যে ম্যাটেরিয়ালটা ইউজ হবে, ওটা কিন্তু ফুড গ্রেড একদম 100% গ্যারান্টিড, বিকজ ফুড গ্রেড ম্যাটেরিয়াল ছাড়া ওরা কোনো ম্যাটেরিয়াল বানায় না। বিকজ প্লাস্টিক ইজ মেড ফ্রম হাইড্রোকার্বন, ইস বেসিক র ম্যাটেরিয়ালটি ফুড গ্রেড। এখন যখন রিসাইক্লিং ইউজ করা হয়, দ্যাটস ওয়ার দ্য প্রবলেম ইজ। আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম যে রিসাইকেল যে আইটেমটা, একটা রাস্তা থেকে একটা পলিথিন যে তুলে নিয়ে ওটাকে রিসাইকেল করেন, ওটা কিন্তু অলরেডি সয়েলড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটাকে পরিষ্কার করাও ঝামেলা। তো ইন্ডাস্ট্রিয়াল রিসাইক্লিংটাও ভার্জিন, কিন্তু বাইরের থেকে রিসাইক্লিং করে যেটা ইউজ করা হয় ওটা নট ফুড গ্রেড। তো থাম্ব রুল হলো যে আপনি এনি ট্রান্সপারেন্ট আইটেম, এই জন্য আপনি দেখবেন যে ফুড কন্টেইনার ইউজুয়ালি ট্রান্সপারেন্ট হয়, কালার্ড হয় না, কারণ ট্রান্সপারেন্ট মিনস ইজ ফুড গ্রেড। আমাদের হয়তো আপাতত টিল আমরা এটাকে কন্ট্রোল করতে পারি যে কোনটা ফুড গ্রেড কোনটা ফুড গ্রেড না। ইনফ্যাক্ট আমাদের এরকম টেস্টিং ল্যাবরেটরিও নাই টু ফাইন্ড আউট যে কতটুকু রিসাইক্লিং একটা প্রোডাক্টে দেওয়া হয়েছে। তো এই ন্যাচারাল প্রোডাক্টের জনগণ থাকলে বেটার। আপনি পলিথিন যদি ইউজ করেন, ন্যাচারালটা ইউজ করেন। ফুড যদি রাখেন প্লাস্টিকের, ন্যাচারালটা ইউজ করেন। সেটা আসলে কিভাবে বুঝবে যারা এই যে গ্রাহক রয়েছে? আপনি যে বোতলটা ইউজ করেন দেখবেন ন্যাচারাল, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ যে আসলে প্লাস্টিকগুলো। হ্যাঁ, কিন্তু দ্য মোমেন্ট এটা ক্লাউডি হবে, মানে স্বচ্ছ না, ওখানে রিসাইক্লিং থাকার প্রসপেক্ট অনেক বেশি।
আরেকটি বিষয় আমরা দেখি যে চায়নাতে বিভিন্ন শিল্প যে গড়ে উঠেছে, কুটির শিল্প, ক্ষুদ্র কুটির শিল্পগুলো গড়ে উঠেছে। তো আমাদেরও এই যে প্লাস্টিক শিল্পকে নিয়ে ক্ষুদ্র কুটির শিল্প ঘরে ঘরে এই ধরনের শিল্প আসলে গড়ে ওঠার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কিংবা এটা আসলে বাস্তবায়ন করা যায় কিনা? কারণ আমরা জানি যে ছোট ছোট খেলনা কিংবা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্লাস্টিক দিয়ে আসলে তৈরি করা সম্ভব হয়। তো বাংলাদেশে এরকম একটি বিপ্লব গড়ে তোলা সম্ভব কিনা? প্লাস্টিকে আমার মনে হয় ওই স্টেজ পার হয়ে গেছে। প্লাস্টিক কিন্তু ওখান থেকে গ্রাজুয়েট করে গেছে। বিকজ এখন প্লাস্টিক যে মেশিনারিজ, আগে হ্যান্ড মোল্ডিং যেসব মেশিনারি ছিল ওইগুলো সব হাইটেক হয়ে গেছে। ইনফ্যাক্ট প্লাস্টিক গুড কোয়ালিটি মেশিন, ফাস্টার মেশিন, দে আর অল ইলেকট্রনিক বেস রাদার দেন মেকানিক্যাল বেস। তার মানে কুটির শিল্প থেকে প্লাস্টিক বের হয়ে গেছে। বাট যেটা আছে যে প্লাস্টিক আইটেম লাইক খেলনা, কম্পিউটার আইটেম, কিছু ইন্ডাস্ট্রিয়াল আইটেম আছে যেখানে ম্যানুয়াল লেবার অনেক প্রয়োজন, ছোট ছোট কম্পোনেন্ট হাতে লাগাতে হয়। ওটাও কিন্তু কুটির শিল্প আকারে আসবে না, বাট ম্যানুয়াল লেবারটা থাকবে কিছু আইটেমে স্পেশালি। মানে যে শ্রমিক নির্ভর আসলে শ্রম নির্ভর যে কারখানাগুলো সেগুলোকে সেটা করা সম্ভব। আপনারা আসছে বাজেটে কাঁচামালের শুল্ক কমানো সহ প্যাকেজিং এর আমদানি শুল্ক হার বাড়ানো সহ বেশ কিছু দাবি করেছেন। তো সেটা আসলে এর আগের বছর আমরা দেখেছি আপনাদের একই ধরনের দাবি ছিল, সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে কিংবা আসছে বাজেটে আপনারা সেই কতটুকু আপনাদের দাবি রয়েছে? এটা দাবিটা কিন্তু কিছু তো শুল্ক কমানোর, র ম্যাটেরিয়ালের মানে বেসিক কাঁচামালের শুল্ক কমানো এটা কিন্তু সবারই দায়িত্ব। মধ্যবর্তী কাঁচামালের শুল্ক কমানো এটা সবার দায়িত্ব, সবারই দাবি, এবং বিসিসি এটা করছে। তো আমাদের কিছু স্পেসিফিক দাবি আছে, যেমন ক্রকারিজে ভ্যাট নেই এখন, বিকজ ক্রকারিজটাকে ছোট ছোট ফ্যাক্টরি বানায়, অ্যান্ড প্লাস্টিক ক্রকারিজ কিন্তু খুব গরিব লোকের হাতে যায়। তো এই কারণে সরকার কিন্তু অনেক বছর ক্রকারিজটা ভ্যাটের আওতামুক্ত করে রেখেছে। তো এখন তো সরকারের জেনারেল থিম হলো যে সবকিছু নতুন ভ্যাট আইন, সবকিছু যেটাতেই টাকা পয়সার ট্রানজাকশন হবে ওখানেই ভ্যাট হবে। তা আমরা এখনো দাবি করছি যে ক্রকারিজ আর খেলনা, এ দুটা, কারণ খেলনা আমাদের তো বাচ্চাদের জন্য তো খেলনা দরকার, এবং খেলনা আমদানি নির্ভরশীল না হয়ে যদি এখানে যদি ভ্যাট মকুব যদি করে দেয়, আমাদের কিন্তু খেলনা বানানোর অনেক ইন্ডাস্ট্রি আছে, এই শিল্পটা কিন্তু গড়ে উঠবে। এই দুটাতে কিন্তু আমরা খুব স্ট্রংলি দাবি করছি যেন এটাকে ভ্যাট মুক্ত রাখে। এই দুটা রপ্তানির ক্ষেত্রে যেটা আছে যে আমরা গত কয়েক বছর দেখেছি যে ট্যাক্স এট সোর্স, যেটা গার্মেন্টসের জন্য ধরেন 0.60%, অন্যের জন্য 0.80%। তা আমরা বলি যে যেটা গার্মেন্টসের জন্য 0.60% হবে, আমাদের জন্য যেন এটা হয়। এই অর্থাৎ অন্যান্য শিল্পের মতোই আপনাদেরকেও একইভাবে দেয়া, যেহেতু আপনারা রপ্তানিমুখী একটি শিল্পর দিকে যাচ্ছেন। জনাব হেলাল সাহেব, আমাদের সঙ্গে সে আলোচনায় যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিপিজিএমই এর সাবেক সভাপতি শাহিদুল ইসলাম হেলালের সঙ্গে। আমাদের আলোচনার বিষয় ছিল আসছে বাজেটে প্লাস্টিক শিল্প নিয়ে। চলে যাচ্ছি পরের খবরে। দিনাজপুরের দক্ষিণে হিলিসহ 4টি উপজেলায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু উৎপাদন খরচের তুলনায় ধানের আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ এই অঞ্চলের কৃষকরা। এদিকে গত মে থেকে সারা দেশে সরকারিভাবে ধান কেনার ঘোষণা থাকলেও এই অঞ্চলে ধান কেনা শুরু করতে পারেনি স্থানীয় খাদ্য বিভাগ। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের দক্ষিণের উপজেলাগুলোতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে চিকন জাতের ধানের উৎপাদন হচ্ছে 18 থেকে 20 মণ, আর মোটা জাতের ধানের উৎপাদন হচ্ছে 22 থেকে 25 মণ। কিন্তু সরকার থেকে প্রতিমণ ধানের দাম 930 টাকা নির্ধারণ করে দিলেও খোলা বাজারে এবং আড়তগুলোতে প্রতিমণ মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 400 টাকায় এবং চিকন জাতের ধান বিক্রি হচ্ছে 600 টাকায়। কৃষকরা এজন্য আড়তদার এবং সিন্ডিকেট চক্রকে দায়ী করলেও আড়তদাররা বলছেন ভিন্ন কথা। সরকার যেটা দাম বাজার করে দিচ্ছে সেই দামটা আমরা পাচ্ছি না। ধান নিয়ে গেলে বাজারে নিয়ে গেলে এখন বাজারে প্যাটি নেই, একপত্র নেই, আবহাওয়া খারাপ, এই জন্য কত ধানের বাজার কম। কৃষকেরা একদম মানে 12 তাল পড়ে গেছে ধান নিয়ে, তাই না পারছে প্যাটে টাকা দিবে, না পারছে ধান বেচতে। এইরকম যদি চলে তো বছরে দেখা যাচ্ছে যে আমাদের জমি বেচে খেতে হবে। মিলাররা আমাদের অর্ডার দেয়, যেভাবে অর্ডার দেয় সেভাবে আমরা কিনি। আমাদের বাজার কমে গেলে ওরাই আবার বলে যে ধীরে কিনেন, আবার হয়তো বাজার জল চাহিদা হয় আমাদের কিনেন বাজার বরাবর কিনেন। এদিকে গেল 5 মে থেকে সরকারি উদ্যোগে ধান কেনার কথা থাকলেও হিলিসহ আশপাশের উপজেলায় এখনো শুরু হয়নি স্থানীয় খাদ্য বিভাগের ধান সংগ্রহের অভিযান। আমরা এখন পর্যন্ত কোনো ধান কেনার ব্যাপারে চিঠিপত্র পাইনি। চিঠিপত্র পাওয়ার পর আমরা ধান কেনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
জেলার 13টি উপজেলায় এবার 1,73,376 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এখান থেকে 6,74,000 টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, হিলি। কক্সবাজারের পর্যটন জোনে গড়ে ওঠা বিলাসবহুল রং বেরঙের হোটেলগুলোর সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে অবৈধ ঝুপড়ি। ব্যবসায়ীদের অভিযোগ, এসব ঝুপড়িতে ছিনতাইকারীদের অবস্থানের পাশাপাশি চলে মাদক ব্যবসা। এতে পর্যটন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আতঙ্কিত ও বিব্রত। অবশ্য এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। সুজউদ্দিন রবিলের তথ্য, মোহাম্মদ ফওয়াজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানকার কলাতলী এলাকায় গড়ে উঠেছে পর্যটকদের আবাসিক জোন। ইতিমধ্যে এই আবাসিক জোনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিলাসবহুল ও তারকামানের হোটেল, মোটেল ও রিসোর্টের দৃষ্টিনন্দন অবকাঠামো পর্যটকদের বিমোহিত করে। কিন্তু এসব প্রাসাদের পাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ ঝুপড়িঘর সৌন্দর্যকে নষ্ট করছে। অভিযোগ রয়েছে ঝুপড়ির আড়ালে এখানে চলে মাদক ব্যবসা, একই সঙ্গে ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়ও এগুলো। তাই দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঝুপড়ি ঘরগুলোর কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং পর্যটকরা এখানে বিব্রত বোধ করে, নিরাপত্তাহীনতা ভোগে। ড্রাগ নেই, এখানে কিছু ছেলেপেলে আছে, সারাদিন ঘুরপাক করে, যে ছিনতাইকারী হলে তো তখন একটা ঝামেলা। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে এই ঝুপড়ি ঘরগুলোর উচ্ছেদের ব্যাপারে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। হোটেল মালিকদের অভিযোগ, বারবার জানানোর পরও অদৃশ্য কারণে জেলা ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই বস্তিগুলো উচ্ছেদের জন্য আমরা একাধিকবার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করি, কিন্তু অজ্ঞাত কারণে কোনো কার্যকরী পদক্ষেপ এই পর্যন্ত নেওয়া হয়নি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক জানালেন, পর্যটকদের নিরাপত্তায় এসব অবৈধ ঝুপড়ি উচ্ছেদ করা হবে। স্থাপনাগুলো সেখান থেকে আমরা রিপোর্টগুলো কালেক্ট করছি এবং অবৈধ স্থাপনাকারীদের সেখান থেকে অপসারণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। ট্যুরিস্ট পুলিশের দেয়া তথ্য মতে 2015 সালে 23 জুলাই হোটেল মোটেল জোনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল মোহাম্মদ পারভেজ। গত 6 মাসে পুলিশের হাতে আটক হয় 44 জন ছিনতাইকারী। সময় সংবাদ, কক্সবাজার। নেপালের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে সরকার। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত দুদিনব্যাপী বাংলাদেশ নেপাল সচিব পর্যায়ের বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তির আওতায় বাংলাদেশ প্রবেশের ক্ষেত্রে নেপালিদের ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। এছাড়াও বাংলাদেশ নেপালের মধ্যে ট্রানজিট কার্গো পরিবহন পদ্ধতি নির্ধারণ সহ বেশ কয়েকটি বাণিজ্যিক বিষয়ে পারস্পরিক সহায়তার চুক্তি করা হয়। পরে বাণিজ্য সচিব সাংবাদিকদের জানান, এসব চুক্তির ফলে বাংলাদেশ নেপাল বাণিজ্যের পরিমাণ আরও বাড়বে। এর আগে বাংলাদেশের সফররত নেপালের প্রতিনিধি দলটি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী জানান, দেশের রপ্তানি পরিস্থিতি এখন বেশ ভালো অবস্থায় রয়েছে। চলতি অর্থ বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় $35 বিলিয়ন রপ্তানি করা সম্ভব হবে বলেও জানান তিনি। আমাদের তৈরি পোশাকে 13% গ্রোথ হয়েছে আপ টু মার্চ, এবং অল টুগেদার নিয়ার অ্যাবাউট 10% গ্রোথ আমাদের সবকিছু মিলিয়ে। তো সেই হিসাবে আগের আমাদের প্রায় 32 বিলিয়নের কাছাকাছি ছিল, তার 10% যদি বাড়ে 3 বিলিয়ন বাড়বে। তো আমরা আশা করি যে 35 বিলিয়নের কাছে আমরা চলে যাব। এটা কোনো স্বল্প উন্নত দেশে নেই, এমনকি ডেভেলপিং কান্ট্রি অনেক, শ্রীলঙ্কার এত নেই। কৃষিপণ্য বিপণন ব্যবস্থার দুর্বলতাকে সরকারের ব্যর্থতা হিসেবে মন্তব্য করেছেন শ্রম কর্মসংস্থান সচিব মিখাইল শিপার। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে কৃষি শ্রমিক অধিকার ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং কৃষি শ্রমে নারী পুরুষের বেতন বৈষম্যের প্রকট বলে উল্লেখ করেন তিনি। এ সময় প্রধান শস্য মৌসুম ছাড়া অন্য সময়ে কৃষি শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা করার দাবি জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। কৃষি শ্রমিকে মহিলা আছে, কিন্তু এদের বেতন বৈষম্য বা মজুরি বৈষম্য যেটা আছে অত্যন্ত প্রকট। এবং আরেকটা উল্লেখযোগ্য দিতেছে, কৃষি ক্ষেত্রে শিশু শ্রমিকের আধিক্যতা বেশি, মার্কেটিং নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। এই ডিমান্ড আছে কিন্তু আমরা পৌঁছে দিতে পারতেছি না। এইটা আমাদের, আবার শুধু বলবো না এটা বেসরকারি ক্ষেত্রে, এটা আমাদের সরকারি হিসাবে এটা আমাদের ব্যর্থতা। আমরা প্রপারলি এখনো মার্কেটিং নেটওয়ার্ক করতে পারিনি। তরুণ লেখক সৃষ্টির লক্ষ্যে তোমার গল্পে সবার ঈদ গল্প লেখার প্রতিযোগিতা শুরু করেছে আরএফএল এর পানি বিশুদ্ধকরণ উপকরণ ড্রিঙ্ক কিট ও বৈশাখী টিভি। এ উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরএফএল প্লাস্টিকের বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান, প্রাণ আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান PR প্রোডাকশন এর প্রধান মাসুদুজ্জামান, মিডিয়ার প্রধান সুজন মাহমুদ ও বৈশাখী টিভির অনুষ্ঠান প্রধান আহসান কবির উপস্থিত ছিলেন।
এখন থেকে 6 মাসের কিস্তিতে বিনা সুদে পাওয়া যাবে ওয়ালটনের পণ্য। গতকাল ওয়ালটনের মিডিয়া অফিসে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। ধরন ভেদে সর্বনিম্ন 3 মাস থেকে সর্বোচ্চ 36 মাসের কিস্তিতে পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ 3 বছরের কিস্তিতে ওয়ালটনের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন পণ্য কেনা যাবে। অনুষ্ঠানে কোম্পানিটির নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান ইভা রিজওয়ান সহ উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তারা। রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেন কারিগরি প্রতিষ্ঠান সুইফট। সুইজারল্যান্ডের ব্যাসেলে ত্রিপক্ষীয় বৈঠকের পর নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই কথা জানায় নিউ ইয়র্ক ফেড। বৈঠকে নিউ ইয়র্ক ফেডের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও সুইফটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুরি হওয়া অর্থ উদ্ধারের বিষয় এবং সাইবার নিরাপত্তার ত্রুটি নিয়ে বৈঠকে আলোচনা হয়। দোষীদের বিচারের আওতায় আনার ব্যাপারে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন তারা। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। চলতি বছর জ্বালানি তেলের উত্তোলন আরও বাড়াবে সৌদি আরব। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো। সৌদি আরামকোর প্রধান নির্বাহী গণমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন জ্বালানি কোম্পানির শেয়ার বিক্রি বাড়ায় জ্বালানি উত্তোলন $2 ট্রিলিয়ন সমমান পর্যন্ত বাড়াবে দেশটি। অর্থনীতি যে গতিতে এগোচ্ছে এ ধারা বজায় থাকলে 2030 সাল নাগাদ মধ্যপ্রাচ্যের দেশটির অর্থনীতির আকার প্রায় দ্বিগুণ বেড়ে যাবে। পাশাপাশি তেল এবং গ্যাস রপ্তানির উপর নির্ভরতা কমবে দেশটির। আগামী 14 বছরে অবকাঠামো, পর্যটন, পেট্রোকেমিক্যাল এবং খনিজ শিল্পের উন্নয়নে অর্থ ব্যয় করবে সৌদি আরব। গেল সপ্তাহে টানা 20 বছর ক্ষমতায় থাকা তেলমন্ত্রীকে তার নিজ পদ থেকে সরিয়ে দেন সৌদি বাদশাহ সালমান। আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর প্রতিশ্রুতি মতো ঋণ পেতে গ্রিসের নতুন কোনো পুনর্গঠন শর্ত পূরণ করতে হবে না বলে মন্তব্য করেছে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। সংসদে দেয়া এক বক্তব্যে তিনি আরো বলেন, পুনর্গঠন শর্ত পূরণের সাপেক্ষেই গ্রিসকে ঋণ দিতে সম্মত হয়েছে ইউরো গ্রুপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। চুক্তি অনুযায়ী জুন জুলাইয়ের মধ্যে গ্রিসকে 500 কোটি ইউরো ঋণ দেওয়ার কথা জানিয়েছে দাতা গোষ্ঠী। এ সময় তিনি আরো বলেন, এখন আর গ্রিসের ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার মতো কোনো আশঙ্কা নেই। মে মাসের শেষের দিকে এ বিষয়ে আরেকবার গ্রিসের সাথে বৈঠকে বসার কথা রয়েছে দাতা গোষ্ঠীর। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে সমর্থনকারী ব্যবসায়ীদের সংখ্যা দিন দিনই কমছে। ব্রিটিশ চেম্বার অব কমার্সের গবেষণা বলছে, ফেব্রুয়ারিতে 2200 ব্যবসায়ের মধ্য থেকে 60% ব্রিটেন ইউতে থাকার সমর্থন করছেন, অথচ এপ্রিলে এ হার নেমেছে 54%। একইভাবে 2 মাস আগেও 30% মানুষ ব্রিটেনের ইউ থেকে বেরিয়ে যাওয়াকে সমর্থন করত, এখন সে হার বেড়ে পৌঁছেছে 37%। ডিসিসি কর্তৃপক্ষ বলছে, আগামী 23 জুনের গণভোটের আগে ব্রিটেনের ইউতে থাকার পক্ষে বিপক্ষে সমর্থনকারী সংখ্যার পার্থক্য আরও কমবে। চীনের প্রযুক্তির বাজারে নতুন মডেলের 2টি স্মার্টফোন বাজারে ছেড়েছে চীন স্মার্টফোন জায়ান্ট জিওমি। মি ম্যাক্স এবং মি ইউ মডেলের স্মার্টফোন দুটি বাজারে ছাড়ার পরপরই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে মি ম্যাক্স মডেল স্মার্টফোনটি জিওমির সবচেয়ে বড় ডিসপ্লে সম্বলিত ফোন। চলতি বছর বিক্রয় লক্ষ্যমাত্রা দ্বিগুণের প্রত্যাশা জিওমির কর্তৃপক্ষের। বর্তমানে স্মার্টফোনের শিপমেন্টের দিক দিয়ে বিশ্ববাজারে 5ম অবস্থানে রয়েছে জিওমি। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে, তাতে এখন পর্যন্ত যে 3টি সূচক রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেই 3টি সূচকই কিন্তু আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। অর্থাৎ ডিএসই যে এক্স সূচক রয়েছে সেখানে এখন পর্যন্ত 4 পয়েন্ট কমেছে এবং অবস্থান করছে 4314 পয়েন্টে। আমরা একই ধারাবাহিকতা দেখতে পাচ্ছি ডিএসই সরিয়ে ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসই এস ইন্ডেক্সে, এখানেও আমরা 2.4 পয়েন্ট কমেছে এবং অবস্থান করছে 1060 পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্সে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.42 পয়েন্ট কমে অবস্থান করছে 1672 পয়েন্টে। আমরা যদি এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি দেখি তাহলে এখন পর্যন্ত টাকার অঙ্কে খুব বেশি লেনদেন হয়নি, মাত্র 83 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। দর বাড়ার তালিকায় রয়েছে 123টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 81টি প্রতিষ্ঠান এবং এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি অনুযায়ী 60টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। আমরা যদি টপ 20 শেয়ারের তালিকা দেখে নিই, অর্থাৎ তালিকার লেনদেনের তালিকা শীর্ষে রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর প্রথমে রয়েছে লিন্ডে বাংলাদেশ, এটি সর্বশেষ দর 1468
টাকা লেনদেন হচ্ছে, যদিও এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 1479 টাকা। এই প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে 1440 টাকা। তালিকার 2 নম্বরে রয়েছে বিএসআরএম লিমিটেড, এটি 138 টাকা সর্বোচ্চ দর নিয়ে এখন পর্যন্ত তালিকার 2 নম্বরে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি 141 টাকায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর, এবং যদিও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 136 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। আমরা যদি তালিকার 3 নম্বরে আছি, বিএসসি রয়েছে তালিকার 3 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 381 টাকার সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ দর 385 টাকা, যদিও এই প্রতিষ্ঠানটি 360 টাকা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার 4 নম্বরে। এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি 167 টাকা 90 পয়সায় দর নিয়ে অবস্থান করছে এবং এখন পর্যন্ত সর্বোচ্চ দর 179 টাকা 10 পয়সায়, যদিও প্রতিষ্ঠানটি 165 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বনিম্ন দরে এসেছিল আজকের। ডোরিন পাওয়ার রয়েছে তালিকার 5 নম্বরে, এটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 57 টাকা 50 পয়সায় এবং সর্বোচ্চ দর 58 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন দর 56 টাকা 30 পয়সা আজকের পর্যন্ত। সাজিবাজার পাওয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার 6 নম্বরে। এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 117 টাকা নিয়ে তালিকার 6 নম্বরে অবস্থান করছে এবং সর্বোচ্চ দর 118 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন দর 113 টাকা 40 পয়সা। আমরা যদি তালিকার 7 নম্বরে দেখি তাহলে কাশেম রাইসেল রয়েছে তালিকার 7 নম্বরে। এই কোম্পানিটি এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে 76 টাকা 50 পয়সায় এটি সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 77 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর, যদিও প্রতিষ্ঠানটি 74 টাকা 70 পয়সা পর্যন্ত সর্বনিম্ন দর নেমেছিল। এই প্রতিষ্ঠানটি গতকাল লেনদেন হয়েছে 74 টাকা 70 পয়সায় এবং আজকের যদি আমরা তালিকা দেখি 8 নম্বরে রয়েছে, তাহলে তালিকার 8-এ 97 টাকা 50 পয়সা নিয়ে বিএসআরএম স্টিল রয়েছে তালিকার 8 নম্বরে। এই কোম্পানিটি এখন পর্যন্ত 100 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বোচ্চ দর উঠেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি 97 টাকা 50 পয়সায় এই প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরে নেমেছে। মোবিল যমুনা বাংলাদেশ রয়েছে তালিকার 9 নম্বরে, এটি 108 টাকা 2 পয়সা নিয়ে তালিকার 9 নম্বর অবস্থান করছে এবং এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি 109 টাকায় সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে, যদিও প্রতিষ্ঠানটি 107 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর পর্যন্ত এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত নেমেছিল। আমরা যদি তালিকার 10 নম্বরে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেক ডিল রয়েছে তালিকার 10 নম্বরে এবং এই প্রতিষ্ঠানটি 23 টাকা 50 পয়সায় অবস্থান করছে এবং সর্বোচ্চ দর 24 টাকা এবং সর্বনিম্ন দর 23 টাকা 40 পয়সায়। কেডিএস লিমিটেড রয়েছে তালিকার 11 নম্বরে এবং এই কোম্পানিটি 56 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 57 টাকা এবং সর্বনিম্ন দর 55 টাকায় এই কোম্পানিটি লেনদেন হয়েছে। ইসলামী ব্যাংক রয়েছে তালিকার 12 নম্বরে, এই কোম্পানিটি 23 টাকা 50 পয়সায় এখন পর্যন্ত লেনদেন হচ্ছে এবং 23 টাকা 90 পয়সা আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি সর্বোচ্চ যে দর উঠেছে সেটা আমরা এখন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে, যদিও এই কোম্পানিটি 23 টাকার 20 পয়সায় সর্বনিম্ন লেনদেন হয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এরকম। আবার জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। প্লাস্টিক ও সিরামিক পণ্যের রপ্তানি বাজার ধরে রাখতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা, বিদ্যমান আমদানি শুল্ক আসছে বাজেটও বহাল রাখার দাবি। দিনাজপুরে হিলিসহ 4 উপজেলায় ধানের বাম্পার ফলন হলেও আশানুরূপ দাম না পেয়ে হতাশ কৃষক। 5 মে থেকে কথা থাকলেও এখনো শুরু হয়নি সরকারিভাবে ধান কেনা। এবং কক্সবাজারে বিলাসবহুল হোটেলগুলোর সৌন্দর্য ম্লান করছে অবৈধ ঝুপড়ি। ছিনতাইকারীদের অবস্থানের পাশাপাশি চলে মাদক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।